বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরা স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশিবিজ্ঞানের আগের দিন অবধি আলোচনা করেছি আমাদের পরিসংখ্যা আয়তলেখ। ঠিক আছে, একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া থাকলে তার আয়তলেখ কি করে অঙ্কন করতে হয়, অর্থাৎ হিস্টোগ্রাম কি করে অঙ্কন করতে হয় তা আমরা শিখেছি। এবার আজকে থেকে আমরা শুরু করব আরেকটা নতুন জিনিস, সেটাকে বলা হয় পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন। কি জিনিস তোমরা এটা সবাই দেখেছো, যখন তোমরা ক্রিকেট খেলা দেখো তখন তোমরা এটা ভালো করেই দেখেছো যে যখন দুটো দলের রানের স্কোরের যখন তুলনা করা হয় তখন দেখবে একটা বহুভুজের মতো একটা লাইন, যেমন আমাদের হার্টবিট দেখানোর জন্য যে লাইন দেখানো হয় সেরকম একটা লাইন, উঁচু উঁচু একটা লাইন তোমাদের কিন্তু দেখানো হয়। সে লাইনটাই হচ্ছে আমাদের পরিসংখ্যা বহুভুজ। অর্থাৎ 0 ওভারে 0 রান যদি কেউ করে, ঠিক আছে, একটা বিন্দু আমরা পাবো 0-0। যদি 1 ওভারে কেউ 5 রান করে তাহলে বিন্দুটা কত হবে? 1-5। যদি আমাদের 2 ওভারে কেউ 7 রান করে তাহলে কি বিন্দুটা বসাবো গ্রাফ পেপারে? 2-7। যদি আমাদের 3 ওভারে কেউ 13 রান করে তাহলে কি বিন্দুটা বসাবো? 3-13। এরকম করতে করতে আমরা যদি 50 ওভার পর্যন্ত রানের পরপর গুলো নিয়ে যদি আমরা গ্রাফ পেপারে প্লট করি তাহলে দেখবে একটা পাহাড়ের মতো এরকম উঁচু 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 নিচু একটা লাইন তৈরি হয়। এই যে লাইনটা তৈরি হয় সেটাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি পলিগন। এটা দেখে আমরা কি বুঝতে পারি? এটা দেখে আমরা চট করে বুঝতে পারি যে আমাদের স্কোর কিরকম দাঁড়িয়েছে, আগের ওভারের সঙ্গে পরবর্তী ওভারের যে স্কোর সেটা কিরকম বেড়েছে সময়ের সাথে না কমেছে। এরকম যদি দুখানা স্কোর থাকে, মনে করো ভারতের সঙ্গে অন্যান্য দেশের খেলা হচ্ছে, ক্রিকেট খেলা, তাহলে তাদের 1 ওভারে কত ছিল, আমাদের 1 ওভারে কত, এরকম করে করে পরপর পরপর বিন্দুগুলো যদি আমরা প্লট করি, মানে আমাদের ভারতবর্ষের যে খেলা হচ্ছে সেই খেলার যে ফ্রিকোয়েন্সি পলিগন আমরা পাবো, আর অন্য দেশের যে খেলা হয়েছে তারও ওভারের ফ্রিকোয়েন্সি পলিগন পাবো। তাহলে যদি পরস্পর পাশাপাশি দুটোকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা পরিষ্কার করে বুঝতে পারবো, দেখেই বুঝতে পারবো যে ওভারগুলোতে কোন কোন দল বেশি রান করেছে না কম রান করেছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এটা অনেক সময় শেয়ার মার্কেটে তোমরা যখন পেপারে দেখো বা বিভিন্ন নেটে সার্চ করলেও দেখতে পাবে, আজকের শেয়ার সকাল থেকে রাত অবধি, সকাল 9টা থেকে যদি শুরু হয় বিকেল 4টে অবধি যে শেয়ারে ওঠানামা করেছে সেগুলো কিন্তু প্রত্যেক মিনিটে এবং ঘন্টায় তার একটা চিত্র দেওয়া হয়, এবং সেটা কি 5 বছরের পুরনো চিত্র দেখা হয়, 10 বছরেও দেওয়া হয়। তাহলে সেইগুলো একটা এরকম আঁকাবাঁকা লাইনের মাধ্যমে পরস্পর দেখানো হয়। এইটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। সেটা হচ্ছে এই আয়তলেখর মতোই। আমাদের ভূমিটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াইটা হচ্ছে লম্ব। এক্স অক্ষ বরাবর কি নেব? চলকের মানগুলো নেব। অর্থাৎ আমরা যেই ওভারগুলোকে নিচ্ছি বা যে নম্বরের শ্রেণী বিভাগ নিচ্ছি সেগুলো, আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু বরাবর ফ্রিকোয়েন্সি বা আমাদের পরিসংখ্যা নিতে হবে। ঠিক আছে, শ্রেণী দিয়ে যদি করতে হয় 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এইগুলো আমরা শ্রেণীগুলো কোথায় বসিয়েছি? আমরা হিস্টোগ্রামে এক্স অক্ষ বরাবর বসিয়েছি। কিন্তু এবার আমাদের শ্রেণী হলে চলবে না, শ্রেণীর মধ্যমান নিতে হবে। অর্থাৎ থেকে 0 থেকে 10 শ্রেণীর মধ্যমান 5 নেব, তারপর 10 থেকে হচ্ছে 20 15 নেব, 20 থেকে 30 25 নেব, এই মধ্যবিন্দুগুলো নেব, এবং তার সঙ্গে ফ্রিকোয়েন্সি যা থাকে তাই নেব। 0 থেকে 10-এর যদি ফ্রিকোয়েন্সি 5 হয় তাহলে এখানে বিন্দুটা কি নেব? 5,5। যদি 10 থেকে 20-র ফ্রিকোয়েন্সি মনে করো 13 হয় তাহলে 10 থেকে 20-র মধ্যমান হচ্ছে 15, তাহলে 15-13 বিন্দু নেব। যদি 20 থেকে 30-এর ফ্রিকোয়েন্সি মনে করো 17 হয় তাহলে 20 থেকে 30-এর মধ্যমান 25, 25-এর সঙ্গে 17 নেব। এই বিন্দুগুলো পরপর পরপর প্লট করব। সবসময় মনে রাখবে এক্স অক্ষ বরাবর আমাদের চলকের মানগুলো নেওয়া হবে, আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যাগুলোকে নেওয়া হবে। এইগুলোকে আমরা পরপর বসিয়ে দেব, বসিয়ে দিয়ে স্কেলের সাহায্যে লাইন টানবো। লাইন টেনে যে লাইনটা পাবো, যে আঁকাবাঁকা লাইনটা আমরা পাবো সেটাকেই কিন্তু আমরা বলবো ফ্রিকোয়েন্সি
পলিগন। আমরা ডিটেলে অঙ্ক করেছি, অনেকগুলো অঙ্ক পরপর করা হয়েছে, ডিটেলে করা হয়েছে। তাহলে তোমরা ভালো করে দেখো। অনেক সময় একই ছবিতে কিন্তু আমাদের হিস্টোগ্রাম এবং পলিগন দুটোই আঁকতে বলে, সেরকমও দেওয়া হয়েছে। আবার শুধু পলিগনও আঁকতে বলে, সেটাও কিন্তু আমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, এরকম দুটো ছবি আমরা এঁকেছি। তোমরা ডিটেলে কি করে দেওয়া হয়েছে, কিভাবে কি করতে হবে, সেটা আমরা মুখে বললাম। এবার অঙ্ক করার সময় বাকিটা ডিটেলে বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে পারবে। আগের দিনগুলো তো বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পারবে। তো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। বন্ধুরা, আমরা একটা প্রশ্ন দিয়েছি, এখানে লেখা রয়েছে একটি স্থানের কিছু লোকের বয়সের তালিকা নিচের ছকে দেওয়া হলো। ঠিক আছে, দেখো বয়স দেওয়া রয়েছে বছরে 25 থেকে 31, 31 থেকে 37, 37 থেকে 43, 43 থেকে 49, 49 থেকে 55, 55 থেকে 61, 61 থেকে 67। সম্পূর্ণটাই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, সবাই আমরা বুঝতে পারছি। আর তার সঙ্গে সঙ্গে আমরা লোক সংখ্যা এখানে দিয়ে দিয়েছি। 25 থেকে 31 জন, 25 থেকে 31 বয়সের লোক 16 জন, 31 থেকে 37 বছরের বয়সের লোক 22 জন। এটা হচ্ছে 11, 14, 15, 8, 9। পরিষ্কার, এর অবধি কোনো সন্দেহ নেই। আমরা মনে করা যাক যে কোনো একটা স্থান রয়েছে, সেখানে আমরা তালিকা বানিয়েছি। এখানে 6 করে গ্যাপ রয়েছে, 6 করে গ্যাপ নিয়ে শ্রেণী দৈর্ঘ্য নিয়ে আমরা একটা ছক তৈরি করেছি। সেখান থেকে দেখা যাচ্ছে লোক সংখ্যা, এখান থেকে হচ্ছে 16, এইখানে হচ্ছে আমাদের 22, এরকম করে 61 থেকে 67 অবধি 9। বলছে উপরের তথ্যটির আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজের মাধ্যমে উপস্থাপিত করো। উপরের তথ্যটি আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজের মাধ্যমে উপস্থাপন করো। অর্থাৎ আমাদের একটা ছবির মধ্যেই প্রথমে আয়তলেখ আঁকতে হবে, তারপরে পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে। তাহলে আমাদের যেটা প্রথম কাজ, আমাদের আয়তলেখ করবার জন্য এখানে তো কোনো ছকের প্রয়োজন হয় না, সেটা আমরা আগের দিন দেখেছি, আগের ভিডিওতে দেখেছি। কিন্তু পরিসংখ্যা বহুভুজ যখন আমরা করব, তখন আমাদের একটা ছকের প্রয়োজন হবে। এখানে কটা শ্রেণী? 1, 2, 3, 4, 5, 6, 7। পরিসংখ্যা বহুভুজের জন্য দুটো এক্সট্রা শ্রেণী লাগবে, প্রথমে একটা শেষে একটা, প্রথমে একটা শেষে। এখানে 7টা থাকলে মোট 9টা হবে। তাহলে 25 থেকে 31 হচ্ছে আমাদের পরের শ্রেণীটাকে লিখছি, 31 থেকে 37। ঠিক আছে, 31 থেকে 37, 37 থেকে 43, ভালো করে বুঝবে, 43 থেকে 49, 49 থেকে 55, 55 থেকে 61, 61 থেকে 67 আমরা লিখেছি। এবার আগের যে শ্রেণীটা, সেটা আমাদের তাহলে কত হবে? এখানে 25 অবধি যাবে, তাহলে কত থেকে 25 অবধি আমরা নেব? আমরা 19 থেকে নেব। 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 সব 6 করে নেওয়া হয়েছে। ঠিক আছে, আর আমাদের শেষের শ্রেণীটা তাহলে কত হবে? 67 থেকে আমরা এখান থেকে বলতে পারবো 73 অবধি যাবে। প্রথমে একটা শ্রেণী লিখব, শেষে একটা শ্রেণী নেব। এইবার এই যে শ্রেণীটা আমাদের নেওয়া হয়েছে, এই শ্রেণীতে প্রথমে নিশ্চয়ই কোনো লোক নেই, তাহলে প্রথমে 0, শ্রেণী মধ্যমানটা আগে পরে আসছি। প্রথমে হচ্ছে লোক সংখ্যা 0, সেখানেও লোক সংখ্যা 0। এরপর বাকিগুলো আছে 16, 22, 11, 14, 15, 8, 9। ঠিক আছে, প্রথমটাও 0, পরবর্তী 0, কারণ আগের শ্রেণীতে কোনো লোক নেই, পরের শ্রেণীতে কোনো লোক নেই। তাহলে প্রথমে একটা শ্রেণী অ্যাড হবে, শেষে একটা। এবার শ্রেণী মধ্যমান চাই। 19 থেকে 25 6 গ্যাপ, তাহলে 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে 3 ঠিক মিড পয়েন্ট কি করে বের করে? মিড পয়েন্ট বের করে হচ্ছে দুটো যোগ করে বাই 2, মানে 19 প্লাস 25 যদি আমরা করি 44 হয়, তাহলে 44, মানে আমি একটা লিখছি 19 প্লাস 25 বাই 2, 44 করলে তাহলে অর্ধেক হয়ে যাবে। বা 3 করে যখন গ্যাপ 25, 26, 27, 28, 31, 34, 40, 46, 52, 55, 56, 57, 58, 64 হবে এখানে,
67, 68, 69, 70, এই হলো আমাদের মোট। ঠিক আছে, ব্যাপারটা হয়ে গেল ঠিক মিড পয়েন্ট। আমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক মিড পয়েন্ট করে যাবে। এবার পরিসংখ্যা বহুভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এই জিনিসটা কি? এইটা হচ্ছে আমাদের যে পরিসংখ্যা বহুভুজটা আমরা আঁকবো, সেই পরিসংখ্যা বহুভুজটার কি কি নেব? দুটো, একটা হচ্ছে এক্স স্থানাঙ্ক নেব, একটা ওয়াই স্থানাঙ্ক নেব। এক্স স্থানাঙ্ক কোনটা হবে? এক্স স্থানাঙ্ক সবসময় হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে বরাবর যাবে, সেটা আমরা সবাই জানি এক্স স্থানাঙ্ক। তাহলে এখানে কত নেব বলো তো? এইখানটায় আমরা নেব হচ্ছে যে এই শ্রেণী মধ্যমানটা, কারণ শ্রেণী সবসময় আমাদের এক্স অক্ষ বরাবর যায়। তাহলে শ্রেণী মধ্যমান হচ্ছে 22 আর পরিসংখ্যা 0, এটা হয়ে যাবে 28, 16, 34, 22, 40, 11, 46, 14, 52, 15, 58, 8, 64, 9, 70 হচ্ছে 0। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের। এইভাবে আমাদের এবার ছবিটা আঁকতে হবে। এবার আমরা চলে আসছি গ্রাফ পেপারে। এই ছকটা তো আমরা পুরোটা বুঝেই নিয়েছি, এবার গ্রাফ পেপারটা তোমাদের সামনে আমি নিয়ে আসছি। এই আমরা একটা গ্রাফ পেপার এখানে নিয়েছি, ভালো করে বোঝো এই গ্রাফ পেপারটা। এই গ্রাফ পেপারে আমাদের পুরো কাজটা করতে হবে। ঠিক আছে, আমাদের যে এখানে শ্রেণীটা দেওয়া রয়েছে, এই শ্রেণীটা ধরেই কিন্তু আমাদের এই গ্রাফ পেপারে পুরো কাজটা কিন্তু করতে হবে। তো তার জন্য আমরা ছক তো আগে বানিয়েই নিয়েছি, তো সেই ছক ধরে ধরে কাজটা কিন্তু আমরা এগোবো। তো প্রথমে আমরা এক্স অক্ষ এঁকে নিয়েছি আর ওয়াই অক্ষ এঁকে নিয়েছি। ঠিক আছে, প্রথম আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে, আয়তলেখ। তো আয়তলেখ হলে আমাদের যে ছক তৈরি করা হয়েছে, এই ছক অনুযায়ী কিন্তু আমাদের আয়তলেখ হবে। তাহলে প্রথমে যে বিন্দুটা আমরা দেখছি সেটা কত? 19 থেকে 25। তাহলে দেখো, একটা জিনিস সবসময় মাথায় রাখো, যদি আমরা শুধু আয়তলেখ বলতাম 5 করে গ্যাপ কিন্তু আমরা নিয়ে নিতাম, কিন্তু আমরা যেহেতু পরিসংখ্যা বহুভুজ নেব, তাহলে 4 গ্যাপ করে কিন্তু আমাদের কাজটা করতে হবে। অর্থাৎ এই যে 4 ঘরকে 6 বছর আমাদের ধরতে হবে। 4, বুঝতে পেরেছো? যখনই আমরা কোনো পরিসংখ্যা বহুভুজ আঁকবো তখন, কারণ আমাদের এখানে মিডল পয়েন্ট তো পেতে হবে। যদি আমরা এখান থেকে টোটাল 5 ঘর ধরি, তাহলে মিডল পয়েন্টটা হয়ে যাচ্ছে 2.5 ঘরের কাছে। তো 2.5 ঘর তো আমরা নিতে পারবো না, সেই জন্য আমাদের যেটা কাজ হবে 4 ঘর করে এগোবো। তাহলে প্রথমে হচ্ছে 19 দিয়ে শুরু করতে হবে এখানে, কারণ আমাদের এখানে একই ছকের মধ্যে দুটোই আঁকতে হবে। তাহলে এইটাকে আমরা 19 ধরছি, তারপরে 25, 4 ঘরকে 25। ঠিক আছে, 4 ঘরকে 25, 1, 2, 3, 4, 25। তারপরে হচ্ছে 4 ঘর, 1, 2, 3, 4, এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা 31। ওকে, তারপরে হচ্ছে 4 ঘর, 1, 2, 3, 4, এটা হচ্ছে 37। এই 4 ঘর 43, এখানে 4 ঘর আমাদের 49, আবার 1, 2, 3, 4, 49 এর পরে হচ্ছে 55, তারপরে 4 ঘর আমাদের হচ্ছে 61, 1, 2, 3, 4, 61 এর পরে হচ্ছে 67, 1, 2, 3, 4, এখান থেকে আমরা পেয়ে গেছি লাস্ট আমাদের ঘর কত ছিল? 73। তাহলে আমরা 73 নিয়ে নিয়েছি। তাহলে আমাদের স্কেলটা কি হবে? স্কেলটা আমরা লিখব, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এক্স 1 নম্বর দিয়ে এক্স অক্ষ বরাবর আমরা লিখছি, এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 4 বাহুকে একত্রে 6 বছর ধরা হলো, তাই না? 6 বছর আমাদের ডিফারেন্স গুলো 6 বছর। তাহলে 4 বাহু, এই 4 বাহুকে আমরা ধরছি 6 বছর। আর 2 নম্বরটা কি? ওয়াই অক্ষ বরাবর, কোনো অসুবিধা নেই, ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি বাহুকে, ঠিক আছে, প্রতি বাহুকে একজন লোক ধরা হলো।
হয়ে গেছে। তাহলে আমাদের এখান থেকে লিখে নিচ্ছি আমরা, অসুবিধা নেই। 5, 10, 15, 20, 25 এই অবধি টেনে নিলাম, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম 22 আছে, 25 অবধি টেনে নিয়েছি। এইবার আয়তলেখ যেটা আমাদের আঁকতে হবে, সেটা তো প্রথমটা হচ্ছে 19 থেকে 25, এইটা হচ্ছে 0, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের 25 থেকে 31 হয়ে যাচ্ছে, আমাদের 25 থেকে 31 হচ্ছে 16, ঠিক আছে। তাহলে এখান থেকে 16 অবধি যাব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা আগের দিন শিখেছি। চলে আসছি 16 অবধি, এখান থেকে 25 অবধি 10, এইটা হয়ে যাচ্ছে আমাদের 16, ঠিক আছে। এখানে অবধি 16 চলে আসছি, তাহলে এটাকে আমরা টেনে নেব। ওকে, এইটা হচ্ছে আমাদের 16। আমরা ধীরে ধীরে আঁকার চেষ্টা করছি, কোনো অসুবিধা নেই। নেক্সট, তারপরে হচ্ছে আমাদের 22 হচ্ছে এই অবধি 20, 21, 22, তাহলে এই অবধি আমরা টানবো এটাকে। 22 অবধি টেনে নিচ্ছি। আয়তলেখ আঁকতে গেলে কোনো সমস্যা নেই, আগের দিন যেভাবে করা হয়েছিল আমাদের আয়তলেখ আজকে সেভাবেই আমরা করব। নেক্সট, তারপরে আসছে আমাদের কত, 11, এই হচ্ছে আমাদের 4 ঘর, এখান থেকে নেব 11। ওকে, এটা 11 নিচ্ছি আমরা। বেশ, তারপর হচ্ছে আমাদের 14, 11, 12, 11, 12, 13, 14, এই হচ্ছে 14, 4 ঘর। তারপর হচ্ছে আমাদের 14 কমপ্লিট হয়ে গেল, দেখে নাও ভালো করে। তারপর হচ্ছে 14-এর পরে 15, 1 ঘর বাড়বে এখানে। 55 অবধি আমাদের হচ্ছে 15, আর তারপরে হচ্ছে 8, 5, 6, 7, 8, এই অবধি হচ্ছে 8। তারপর হচ্ছে আমাদের 9, আরেকটা ঘর বাড়ছে, এই অবধি 9। এই অবধি আমাদের আয়তলেখ কমপ্লিট। এখন কিছু শেড বা কিছু দেব না, ঠিক আছে, পরে দেব। এবার যেটা কথা হচ্ছে, এবার হচ্ছে পরিসংখ্যা বহুভুজ আমাকে আঁকতে হবে। পরিসংখ্যা বহুভুজ আঁকবার জন্য প্রথমে যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে বিন্দুগুলো স্থানাঙ্ক লাগবে। প্রথমটা কত হয়েছিল, 0,16, দেখে নিচ্ছি আমি। প্রথমটা হচ্ছে 22,0, ঠিক আছে, 22,0, তাহলে এটা হচ্ছে 22,0, পাশে লিখে নিচ্ছি 22,0। তারপরে আমাদের কত হয়েছে, 28,16, তাহলে 28 তো এইখানে আর 16 তো এইখানে, ঠিক মাঝপথ তাহলে হবে, ঠিক আছে। 28,15, তারপরে এই মিডল পয়েন্টগুলোই আমাদের সবগুলো হবে। মিডল পয়েন্টগুলো আমি আগে গোল করে দিচ্ছি, তোমরা দেখতে পাবে পরিষ্কার করে যে ছবিগুলো আমরা কিভাবে হবে। তারপরটা কত হচ্ছে, 34, 22, এই তো 22 এখানেই আছে, 34,22। তারপরে বিন্দুটা হচ্ছে আমাদের 40, 11, এটা হচ্ছে 40, 11। নেক্সট হচ্ছে আমাদের 46, 14, 46, 14। তারপরে কত পাচ্ছি আমরা, 52, 15, 52, 15, দেখো এখানে 49, 50, 51, 52। তারপর হচ্ছে 55, 56, 57, 58, এটা হয়ে যাবে 58, যেটা করেছিলাম আমরা 8। তারপরে হয়ে যাচ্ছে আমাদের 64, 9, আর শেষেরটা আমাদের কত হয়ে যাবে, 70, 0, ঠিক আছে। এই যে বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম, এই বিন্দুগুলোকে আমরা পরপর এখানে জুড়ে দেব। আমরা লাল কালিটা ইউজ করছি বোঝানোর সুবিধার জন্য, পরীক্ষায় কিন্তু শুধু পেন্সিলেই আঁকতে হবে। পরিষ্কার করে আমরা সুন্দর করে স্কেলের সাহায্যে কিন্তু পরপর এই মার্কগুলো করব, স্কেলের সাহায্যে, হাত দিয়ে নয়, কিন্তু পুরোটাই স্কেলের সাহায্যে আঁকবো। আমরা পরপর এঁকে দিচ্ছি এখানে, দেখো এগুলো পরপর যোগ করে দেবে।
ব্যাস এইগুলো হচ্ছে আমাদের বিন্দু। এবার আমরা এগুলো নাম দিয়ে দেব, এ বি সি ডি ই এফ জি এইচ আই। ঠিক আছে, এই নামগুলো পরস্পর দেওয়া হলো। এইবার আমাদের একটা পেন্সিল দিয়ে হালকা করে এখানে শেড দিয়ে দেবো। আমাদের যদি স্কুলে বলে যে শেড দিতে, তাহলে আমরা হালকা করে এই বহুভুজগুলোকে আমরা শেড দিয়ে দেব, তাহলে পরিষ্কার দেখতে ভালো লাগবে যে বহুভুজ, তার সঙ্গে আমাদের আয়তলেখগুলোকে আমরা শেড দিয়ে দিচ্ছি। এবার আগের দিন বলেছিলাম যে যেটা তোমাদের স্কুলে বলবে সেভাবেই করবে, অযথা নিজের মতো করে কিছু করতে যাবে না, যেটা বলবে সেটাই করবে। তো আমরা আয়তলেখটাকে এখানে হালকা করে ব্লুইশ একটা শেড দিয়ে দিচ্ছি। তোমরা পেন্সিলে দিয়ে দিতে পারো, যে কোনো কালার ইউজ করতে পারো, সেটা স্কুলে জেনে নিয়ে সেই কালার ইউজ করলেই ভালো হবে। এই হলো আমাদের সম্পূর্ণ বহুভুজ, আয়তলেখ এবং তার সঙ্গে বহুভুজ। তো এই ছবি অনেক সময় দেয় যে একটা ছবির মধ্যেই বহুভুজ এবং আয়তলেখ দুটোকেই আঁকতে বলে। তাহলে আমাদের কি লিখব, যে উপরে বর্ণিত স্কেল অনুযায়ী, স্কেলটা আমরা দেওয়া হলো, তাহলে লিখব উপরে বর্ণিত স্কেল অনুযায়ী প্রদত্ত পরিসংখ্যা বহুভুজের আয়তলেখ অঙ্কন করা হলো এবং একই চিত্রে বহুভুজ এ বি সি ডি ই এফ জি এইচ আই, এ বি সি ডি ই এফ জি এইচ আই অঙ্কন করা হলো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ, একটা ছবি, যেটার থেকে আমরা এই যে আমাদের তথ্যটা যে দেওয়া রয়েছে সেটা পরিষ্কার করে বুঝতে পারি। এখানে প্রশ্নটা হচ্ছে, নিচের ছকে একটি অঞ্চলের কিছু সাক্ষরহীনের হিসেব নিচে দেওয়া হলো। ঠিক আছে, নিচের ছকে কিছু অঞ্চলে সাক্ষরহীনের হিসেব দেওয়া হলো। ঠিক আছে, এখান থেকে আমাদের কি বলছে, বয়স দেখো 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, করতে করতে 40 থেকে 45, অর্থাৎ টোটালটাই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, এনি কোনো সন্দেহ নেই। আর এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে। আয়তলেখ কিন্তু আঁকতে বলেনি, একটা শুধুমাত্র পরিসংখ্যা বহুভুজ কিন্তু আমাদের আঁকতে বলেছে। তো এই পরিসংখ্যা বহুভুজ আমরা গ্রাফ পেপারে অঙ্কন করব। ঠিক আছে, প্রথমে যে তথ্যটা দেওয়া রয়েছে সেই তথ্যতে আমাদের একটা ছক বানাতে হবে। সেটা তোমরা জানো সবাই যে ছকটা বানাতে হবে। তো সেখানে আমাদের 1 2 3 4 5 6 7 7টা রয়েছে, তাহলে আমাদের একটা বেশি হবে। আমরা প্রথমে আগে এটা লিখে নিচ্ছি, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, তাহলে বেশিটা কত নেব, 45 থেকে 50, আর এখান থেকে 10 কত হবে, 5 থেকে 10 অবধি হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে প্রথমটাও 0, শেষেরটাও 0। সাক্ষরহীনের সংখ্যা কত হবে, 80, 90, 180, 140, 240, 100, 120। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তো নেক্সট, এইবার আমাদের শ্রেণী মধ্যমান কত হবে বলো তো। এখান থেকে 5 থেকে 10-এর মধ্যে ডিফারেন্স কত, 5, তাহলে আড়াই যোগ হবে, অর্ধেক যোগ হবে, তাহলে 7.5। কি বলেছিলাম, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 15/2 7.5, 25/2 12.5, এরকম মানে আড়াই করে বাড়ছে। 17.5, 22.5, 27.5, 32.5, 37.5, 42.5, 47.5, এইভাবে রয়েছে। আর হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি হয় সেটা সবাই আমরা জানি। সেটা প্রথমে আমাদের করব কি, 7.50, 12.5 80, 17.5 90। প্রথমে কোনটা নিতে হয়, শ্রেণী মধ্যমান, এটা হচ্ছে x স্থানাঙ্ক, আর এটা হচ্ছে সাক্ষরহীনের সংখ্যা y স্থানাঙ্ক। 22.5 180, ঠিক আছে। 27.5 140, 32.5 240, 37.5 100, 42.5 120, 47.5 হচ্ছে 0।
তো আমাদের এইটা হচ্ছে ছক, এই ছক অনুযায়ী আমাদের পুরো ছবিটা কিন্তু ড্র করতে হবে। এই যে ছক দেওয়া রয়েছে, এই ছক অনুযায়ী আমাদের সম্পূর্ণ ছবিটা আমরা ড্র করব। তাহলে আমাদের প্রথমে আমাদের গ্রাফ পেপার আমরা নিয়েছি, ভালো করে খেয়াল করো, আমরা একটা ছক কাগজ এখানে নিয়েছি। তো এই ছক কাগজ অনুযায়ী আমাদের কিন্তু ছবি আঁকতে হবে। তো প্রথমে এখানে যেটা করছি আমরা, দেখো প্রথমে দেওয়া রয়েছে বয়স বছরে, আর দেওয়া রয়েছে আমাদের স্বাক্ষরিণের সংখ্যা। বয়স বছরে আর স্বাক্ষরিণের সংখ্যা, এটা আমাদের প্রথমে দেওয়া রয়েছে। এইবার এখান থেকে প্রথমে যেটা প্রয়োজন আমাদের জানা, সেটা হচ্ছে শুরু হচ্ছে কোথা থেকে, দেখো 5 থেকে 10 শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে 0, আমাদের বলেছি যখনই আমাদের গ্রাফ পেপারে আঁকবো তখন আমাদের 4 ঘর করে নিতে হবে, কারণ মিড পয়েন্টটা আমাদের কিন্তু জরুরি, ঠিক আছে। তাহলে 4 ঘর অবধি প্রথমে নেব। প্রথমে আগে কত হচ্ছে, এখানে 0, তারপর এখানে দেওয়া রয়েছে আমরা 0 থেকে 7.5 থেকে, মানে 5 থেকে 10। তাহলে এইটা যদি আমাদের নিয়ে নিই, তাহলে এটা নেব আমাদের 5, তারপরে 4 ঘর, 10, 15, সব 4 ঘর করে, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, ঠিক আছে। 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 55, 15। তাহলে আমাদের এখানে লিখতে হবে যে স্কেল, প্রথমে লিখবো স্কেল। কি লিখবো? 1 নম্বর, ছক কাগজে প্রথমে লেখো এক্স অক্ষ বরাবর, এটা আগে লিখতে হবে, লিখতে ভুলে গেলাম। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, ঠিক আছে, 4 বাহুকে আমরা কি লিখবো? একত্রে কত বছর বয়স, ডিফারেন্সটা কত? 5 বছর ধরা হলো। এবার হচ্ছে 2 নম্বর, ওয়াই অক্ষ বরাবর। এবার দেখি 80, 90, 180, মানে বিশাল বড়, কিন্তু আমাদের কি করতে হবে? 10-এর মাল্টিপলে চলতে হবে। তাহলে কি লিখবো? ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুকে 10 জন স্বাক্ষরহীন, ঠিক আছে, 10 জন স্বাক্ষরহীন ধরা হলো, ঠিক আছে। তাহলে আমরা কি করব? ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে হচ্ছে 10, 20, 30, 40, এটা 50, এটা কত হয়ে যাচ্ছে? 100, এইটা হয়ে যাচ্ছে 150, 200, এটা হয়ে যাচ্ছে আমাদের 250, আমাদের 240 হলেই চলে যাবে। তাহলে এই অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার তাহলে প্রথম যে প্রশ্নটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের 7.5। তাহলে 7.5 নিশ্চয়ই এই মাঝের পয়েন্টটা হবে। 7.5 এর সঙ্গে কত হয়ে যাবে? 0, ঠিক আছে। 7.5, 0, এটা আমরা আগে লিখে নিচ্ছি, 7.5, 0। তারপর কত হয়ে যাচ্ছে? 12.5, 80, এটা হচ্ছে 12.5 এই ঘর, 80 মানে হচ্ছে 8 ঘর, ঠিক আছে। 12.5, 80। তারপরে কত হচ্ছে আমাদের? 17.5, 90, চলে আসছি 17.5 এই ঘরটা, 90 মানে হচ্ছে আমাদের 9 ঘর, 17.5, 90। এরপর কত আছে? 22.5, 180, 180 মানে আমাদের কত? 180 মানে হচ্ছে 18 ঘর, তাহলে এখান থেকে হচ্ছে 10 এই অবধি 18 ঘর। 17, 22.5, 180। এবার কত হচ্ছে? 27.5, 140, মানে 14 ঘর, তাহলে এখান থেকে 10, 14।
এখান থেকে লিখে নিচ্ছি আমরা 27.5 140। নেক্সট কত? 32.5 থেকে 240। ঠিক আছে, এই জন্য আমরা বলেছিলাম যে না লিখতে, প্রথমে না লেখাই ভালো। এখান থেকে আমাদের 10 20, তারপর এখান থেকে হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 32.5 থেকে 240। এখানে লিখবে না, ছবিটা এঁকে নিয়ে লিখবে। তারপর হচ্ছে 37.5 থেকে 100, এই অবধি 37.5 100 আমি বলছি তোমাদের, যেটা লিখবে না পরে লিখবে। তারপর হচ্ছে কত? 120 হবে এই ঘর, তারপর থেকে হয়ে যাচ্ছে 120, তাহলে এখান থেকে হচ্ছে 12 ঘর। ওকে, তাহলে 142.5 এখান থেকে 120, আর শেষেরটা হয়ে যাচ্ছে আমাদের 47.50। আমি বারে বারে বলছি, এখানে কিন্তু আমি আগে লিখেছি, লেখাটা ঠিক নয়, এভাবে লিখবে না, সরাসরি তোমরা আগে প্রথমে বিন্দুগুলো স্থাপন করে নেবে, শেষে লিখবে। তাহলে এবার আমরা পেন্সিলের সাহায্যে, স্কেলের সাহায্যে পরপর বিন্দুগুলিকে যুক্ত করে যাচ্ছি। ঠিক আছে, পরপর যুক্ত করব, কিন্তু উল্টো পাল্টা না, যেই অর্ডারে পরপর বিন্দুগুলো যুক্ত করে দেব। ওকে, এবার বুঝতে পেরেছ? আচ্ছা, এই বিন্দুটা তারপরে আমাদের শেষ বিন্দু। কটা বিন্দু পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9। নাম দিয়ে দিচ্ছি পাচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ আই। তাহলে এইটাই হচ্ছে আমাদের টোটাল বহুভুজ অঙ্কন। আমরা কি লিখবো? প্রথমে স্কেলটা লিখবো, তারপরে বলবো উপরি বর্ণিত স্কেল অনুযায়ী প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের বহুভুজ অঙ্কন করা হলো। ঠিক আছে, বহুভুজটি হলো এ বি সি ডি ই এফ জি এইচ আই। এইটা আমাদের কমপ্লিট চিত্র। পাশে এখানে বয়স বছরে, ওপরে স্বাক্ষরিণের সংখ্যা যা যা আছে সেটা লিখতে হবে।